ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় R+ গোল্ডে। শুরু করছি বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত। আজকে পঞ্চম দফায় এ রাজ্যে 67টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হলো। দেশে 49টি, কিন্তু আমাদের রাজ্যে 7টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ লোকসভা কেন্দ্র। আমি অনেক 7-5 ভেবে দেখলাম যে দেশে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বলে আমাদের বিজ্ঞাপন দিতে হয়, সে দেশের এখন হালটা কি? সাধারণ খেটে খাওয়া মানুষ, রাজ্য সরকার, কেন্দ্র সরকার তাদের জন্য কিচ্ছু করতে পারেনি। তাহলে তারা কি করবেন? যেহেতু বিরোধিতায় এই মুহূর্তে সেই রকম কোনো দল নেই, বামপন্থী থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেকে, অনেকে মনে করছেন একটা হীনমন্যতায় ভুগছে। তাহলে সে দেশে কি হতে পারে? সে দেশে একমাত্র পথ, যিনি দেশ চালাচ্ছেন, যিনি রাজ্য চালাচ্ছেন, তারা কি করবেন? ধর্ম নিয়ে, সন্ত নিয়ে, এসব নিয়ে আলোচনা করবেন, এসব নিয়ে মেরুকরণ হবে। আজকে ঠিক তাই হয়েছে। প্রথমেই দেখে নেব মাননীয় প্রধানমন্ত্রী, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন। रामकृष्ण मिशन, इस्कॉन, भारत सेवाश्रम संघ, ये हमारे बंगाल की आध्यात्मिक पहचान है। यहां की सीएम मंच पर से इन महान संस्थाओं को धमका रही है और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है। पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है। आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है, उनको धमकी दी गई है। ये बंगाल को अब किस तरह ले जा रही है टीएमसी सरकार? कभी बंगाल में रामकृष्ण मिशन को धमकियां मिलेगी, आश्रम में तोड़फोड़ होगी, क्या किसी देशवासी ने कभी सोचा था? लेकिन अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार हद पार कर रही है। रामकृष्ण मिशन का अपमान, हमारे संतों का ये अपमान बंगाल कभी भी सहन नहीं करेगा। একটাও শব্দ বলবো না, সরাসরি চলে যাব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সে কথা শুনে নেব। স্বামী বিবেকানন্দের বাড়ি ইলেকশনের সময় লোক দেখাতে আসে স্বামী বিবেকানন্দ, সেই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল। আমি এক রাতের মধ্যে স্বামী বিবেকানন্দের বাড়ি রাজ্য সরকার থেকে, কর্পোরেশন থেকে কিনে দিয়েছিলাম। তাই স্বামী বিবেকানন্দের বাড়ি আজও স্বামী বিবেকানন্দের বাড়ি হিসেবে চিরকাল থাকবে। সিস্টার নিবেদিতার বাড়ি কে কিনে দিয়েছিল? আমি কিনে দিয়েছিলাম। জিজ্ঞেস করুন, সিস্টার নিবেদিতা দেহত্যাগ করেছিলেন দার্জিলিংয়ে, সে বাড়ি আমি আদায় করে নতুন একটা গভর্নমেন্টের বিল্ডিং দিয়ে সেই বাড়িটা আমি দিয়ে এসেছিলাম। নিবেদিতার দেহ রক্ষার স্মৃতি হিসেবে আমি করে দিয়েছিলাম ওটা। দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক কে করে দিয়েছে? বেলুর মাঠে এত জেটি কে করে দিয়েছে? যখন যা বলেছিলাম সব করে দিয়েছি। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানী বা কেন করব? আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন, তাকে দেখতে গিয়েছিলাম। সেটা নয়, আমি বলেছি দু একজনের কথা।
আমি আজ নয়, সাগরে গঙ্গাসাগরে ভারত সেবা সঙ্গে অফিস আছে, আশ্রম আছে। ওরা এত ভালো, ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী, ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি, খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমরা দেখছিলাম নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা কি বললেন, তাদের বক্তব্য শুনলাম। প্রসঙ্গত বলে রাখি, নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভারতবর্ষে যারা রাজনীতি করেন, যদি রাজনৈতিক ইতিহাস লেখা হয় দুজনের নাম থাকবে, কারণ এরা দুজনেই অত্যন্ত অত্যন্ত উচ্চ মার্গের রাজনীতিক। কথাটা আবার শুনুন, উচ্চ মার্গের রাজনীতিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এরা খুব ভালো বুঝতে পারেন যে সমাজ কোন দিকে এগোচ্ছেন, গতি প্রকৃতি বিশ্লেষণ করতে পারেন। এরা এতটাই বড় রাজনীতিবিদ যারা অত্যন্ত ভেবেচিন্তে এমনভাবে কথা বলেন যে প্রত্যেকটা কথার ওজন আছে, তাৎপর্য আছে। সুতরাং বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের নয়া রাজনীতি অনেক ৭-৫ ভেবে আজ পঞ্চম দফায় ৭ লোকসভা কেন্দ্রে এই রাজ্যের নির্বাচনে আপনাদের জানাই, অনেক ৭-৫ ভেবেই বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনটা। অনেকে মনে করছেন আজকের দিন থেকে এক ব্যক্তির নয়া উত্থান শুরু হলো। অনেকে মনে করছেন এই পঞ্চম দফায় বঙ্গ রাজনীতির মোড় ঘুরতে চলেছে। আমরা এই বিষয়ে আলোচনা করব। তার আগে বারবার বলে রাখি, এ রাজ্যের প্রতিটি মানুষ সুইজারল্যান্ড বা যেসব দেশগুলোকে উন্নত দেশ বলি সেসব দেশের মানুষের মতো আমাদের গড় আয় নয়। আমাদের জীবনে অনেক সমস্যা আছে, খাদ্য, পানীয়, সংস্থান, চিকিৎসা, নিরাপত্তা। এমনটা নয় ভারতবর্ষের সরকার বা পশ্চিমবঙ্গ সরকার আমাদের সাধারণ নাগরিকদের প্রত্যেকটা সমস্যার সমাধান করেছে। সুতরাং এগুলো যে ইস্যু হবে না এটা নয়, কিন্তু অনেকে মনে করছেন খুব সুচারুভাবে এই ইস্যুগুলোকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সাধারণত এসব ক্ষেত্রে যে দেশে বিরোধী শক্তি থাকে, জাগ্রত থাকে, সে দেশে বিরোধীরা কথা বলে। কিন্তু এটা আবার দুঃখের, যারা তথাকথিত বামপন্থী বা যারা তথাকথিত সাম্যবাদে বিশ্বাস করেন, তারা গোটা দেশ জুড়ে এতটাই দুর্বল, গোটা রাজ্য জুড়ে এতটাই দুর্বল যে বিরোধিতাতে তারা এখনও 100-তে শূন্যের কম। সুতরাং এসব দেশে এগুলোই হয়। এসব নিয়ে আলোচনা করব। আমি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলা জানতে চাইতে আজকে যে বক্তারা আছেন তারা বাংলার সেরা বক্তা এবং এই বিষয়ে তারা আমাদের নিশ্চয়ই বিশ্লেষণ করবেন। আমি প্রথমেই চলে যাব তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। দেবজিৎ সরকার, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল মুখপাত্র, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বামপন্থী আইনজীবী ফিরদৌস শামীম। আমি প্রথমে মৃত্যুঞ্জয়ের কাছে চলে যাব। মৃত্যুঞ্জয়, রামকৃষ্ণ মিশন, ইসকন, গৌড়ীয় মঠ বা ভারত সেবা সংঘ, প্রত্যেকটার এক একটা ইতিহাস আছে। সে ধর্মে যে বিশ্বাস নাও করে তারাও বলবেন
এদের নিশ্চয়ই সমাজে কোনো না কোনো অবদান আছে, এবং প্রত্যেকটা মানুষের লুকিয়ে হোক বা জাহির করে হোক রাজনীতি করার অধিকার আছে। হঠাৎ এই মোড়টা কেন? না, প্রথমেই বলি যে মানে এদের সমাজের প্রতি যা কন্ট্রিবিউশন সেটা আলাদাভাবে বলার দরকার পড়ে না। সে শিক্ষা ক্ষেত্রে হোক, মানুষ গড়ার ক্ষেত্রে হোক, আপনি ধর্ম যে যার বিশ্বাস করতেই পারে, ধর্মের ওপরে উঠে আজকে রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম কন্ট্রিবিউশন আছে। আপনি দেখুন যে কোনো প্রাকৃতিক বিপর্যয় এরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমরা আমফানেও দেখেছি, আমরা যে কোনো বন্যায় দেখেছি, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। আপনি যে আমাদের নেত্রীর বক্তব্য শোনালেন সেখানে কিন্তু বারবার বললেন যে কোনো আমার ইনস্টিটিউশনের উপরে কোনো বক্তব্য নেই, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম বা ইসকন নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, আমাদের কিছু ব্যক্তির কার্যকলাপ নিয়ে বক্তব্য আছে। আপনি যখন মহারাজ, আপনি তখন যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব বা আপনার পছন্দ অপছন্দটাকে প্রকাশ করতে পারেন। কোথায় লেখা আছে এটা? না, সংবিধানে লেখা না, আছে? সংবিধানে লেখা নেই, না, কেন কিন্তু করতে যারা পারবে না? রামকৃষ্ণ মিশনে কেন থাকে করতে পারবে না? আমি না, যদি নিশ্চয়ই- সাংবাদিক হই আমি রাজনীতি করতে পারবো না? ডেফিনেটলি করতে পারবে। কোথায় লেখা আছে? না, লেখা নেই, আমি কিন্তু- করি না। না, আমি করি না, কিন্তু কোথায় লেখা আছে? ঋতদা, আমরা বলছি না, আপনি যে কোনো রামকৃষ্ণ মিশনের যে কোনো না, মহারাজের সাথে কোথায় কথা- লেখা আছে? না, রামকৃষ্ণ মানে মিশনের কোন যারা সংবিধানে লেখা না, আছে? সংবিধান তো রাজনীতি করার অধিকার দিচ্ছে। আপনার পয়েন্টের সাথে আমি একমত, সংবিধান আমাদের রাজনীতি করার অধিকার দেয়, মত প্রকাশের অধিকার দেয়, কিন্তু রামকৃষ্ণ মিশনের সাথে যারা যুক্ত তারা বলেন যে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে মতামত আমরা প্রকাশ করতে পারি না। এটা রামকৃষ্ণ মিশনের বক্তব্য বা ভারত সেবাশ্রমের বক্তব্য। এইটা নিয়ে এই বক্তব্যটাকে আমরা বলছি যে সেখানে দাঁড়িয়ে আজকে যদি কোনো রাজনৈতিক মানে কোনো কেউ যদি তার মত প্রকাশ করে তাহলে সরাসরি করুক, তাহলে ভারত সেবাশ্রমের ঢাল নিয়ে করার দরকার পড়ছে না। আর আপনি যে কার্তিক মহারাজের কথা বলছেন, আমি একটু বলে দিই। কার্তিক মহারাজ উনি যে আছেন, ওনার একটা হিস্ট্রি আছেন, যেরকম না, আমি ওই ইতিহাসটা আমি শুনবো, অবশ্যই শুনবো মৃত্যুঞ্জয়, আমি সেখানে যাব, অবশ্যই যাব। কিন্তু আমি বলছি ধরুন অন্য কোনো সংগঠন ধরুন, আমি ধরলাম যে কোথাও একটি সংগঠন রয়েছে, হুগলিতে সংগঠন রয়েছে, তার ধর্মীয় নেতা রয়েছেন, বা কোনো পীর রয়েছেন, বা কোনো পীরজাদা রয়েছেন, হ্যাঁ, তিনি রাজনৈতিক মঞ্চে থাকতে পারবেন, কিন্তু কার্তিক মহারাজ থাকতে পারবেন না। দেখুন, এ কেমন বিচার আপনি হলো? যে পীরজাদাদের কথা বলছেন, তাদেরও যদি কোনো রকম এরকম যদি কোনো ইনস্টিটিউশনের মাধ্যমে, আমি বলছি রামকৃষ্ণ মিশন কিন্তু ধর্মীয় কোনো জায়গা নয়, ধর্মীয় উপাসনা স্থল নয় শুধুমাত্র, বা ইনস্টিটিউশন একটা। সেখানে শিক্ষা আছে, তার স্বাস্থ্য ব্যবস্থা আছে আলাদাভাবে, তার সমাজের প্রতি বিশ্বের সমস্ত জায়গায় তার একটা কন্ট্রিবিউশন আছে। আপনি সেই জায়গাটা বলছেন, আপনি একটা পীরজাদা, আপনি যদি বলতেন যে অন্য একটা আশ্রমের কোনো কিছু, সেইটা অন্য বিষয়। একজন ধর্মীয়, সে ধর্মে যোগী আদিত্যনাথজি তো একটা রাজনীতি দল করে, গেরুয়া পোশাক পরে, তিনি তো মানে রাজনৈতিক দলের প্রতিনিধি। আপনি যে পয়েন্টটা বলছেন সেই পয়েন্টটার জন্য যোগী আদিত্যনাথজি পারফেক্ট, কিন্তু কার্তিক মহারাজ হলেই আপত্তি। না, আমরা ঠিক, আপনি কেন বিজেপি বাংলায় কোনো আপনার মানে বক্তব্যটা হচ্ছে বাংলায় হিন্দু ধর্মে বিশ্বাস করেন, না, এইরকম ধর্ম আমি আবারও বলছি না, কেন হিন্দু ধর্মে তো আমিও বিশ্বাস করি, আমি তৃণমূল কংগ্রেস করি, আমাদের তো সাধু নন, আমিও সাধু না, নই। তাই সেইটাই তো বলছি। আপনি সাধু হয়ে, আপনি মহারাজ হয়ে, আপনি চ্যানেলে বসে আমাদের প্যানেলিস্ট হয়ে আপনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে পারেন না, এটা কেন আমাদের করতে পারেন না? আপত্তি মানে আছে। কোথায় লেখা আছে? না, কোন কোথায় ধর্মগ্রন্থে আপনি তাহলে লেখা আছে? আপনি আজকে যে কোনো রামকৃষ্ণ মিশনের যে কোনো মহারাজদের সাথে কথা বলুন, ওরাই বলে আপনার ওরা রামকৃষ্ণ ভোট মিশনের নাম না, নিচ্ছেন আমরা না। বলছি, আমি- আমি বলছি ওরা অধিকাংশ রামকৃষ্ণ মিশনের ভোট দানও করেন না না, মহারাজরা। সেটা তো ব্যক্তিগত না, ইচ্ছা। ব্যক্তিগত ইচ্ছা নয়। না, এটা কোথায়- দেখবেন না, আপনি আমি- রামকৃষ্ণ আমি মিশনের কারোর সাথে রামকৃষ্ণ কথা বলুন। মিশনের- আমি রামকৃষ্ণ মিশনের আলোচনায় যাচ্ছি না, আমার বক্তব্য হচ্ছে তাহলে না, আমি আপনার কাছে আসবো। আমি একবার শামীমের কাছে চলে যাই। ফিরদৌস শামীম বলতে পারেন ভালো মতো, হিন্দু ধর্মে বিশ্বাস করেন, হিন্দু ধর্মের সাধু সন্ত, তিনি কোনো রাজনৈতিক দলকে প্রকাশ্যে তিনি সমর্থন করতে পারবে না। আমাদের সংবিধানে এরকম কোনো নিয়ম আছে? লেখা নেই। দেখুন, আমি প্রথমেই বলি, এই যে কথাগুলো না একদম পুরোপুরি অসাংবিধানিক শুধু নয়, কুরুচিপূর্ণ, বেআইনি, কুরুচিপূর্ণ। কেন এই কথা বলছি তার কারণ, আমি এই যে কার্তিক মহারাজ যে নামটি উচ্চারিত হচ্ছে, বারবার উচ্চারিত হচ্ছে, তিনি মুখ্যমন্ত্রীকে একটা নোটিশ দিয়েছেন, লিগ্যাল নোটিশ, ঠিক আছে? তো আমি লিগ্যাল নোটিশটা গো থ্রু করেছি।
এবং মুখ্যমন্ত্রী যে লাইনগুলো শব্দগুলো ব্যবহার করেছে সেই শব্দ চয়নের শেষ যে বাক্য সেটি আমি একটু পাঠ করি। তিনি বলছেন উইদিন কোর্ট, সে লেটারে উল্লিখিত আছে যে, আমি জাস্ট 4টে লাইনে পড়েছি। এই যে বহরমপুরের একজন মহারাজ আছে, আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ, ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দীর্ঘদিন ধরে আছে। যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেব না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছে। ডাইরেক্ট পলিটিক্স করা কি দেশের সর্বনাশ করা? আমি প্রশ্ন রাখলাম। দ্বিতীয়, তাহলে আপনি তো সর্বপ্রথম সব থেকে বড় দেশদ্রোহী, দেশের সর্বনাশকারী আপনি। তার কারণ ডাইরেক্ট পলিটিক্স করা যদি দেশের সর্বনাশ করা হয়, এবং সেটা যদি একজন সাধুর করা পলিটিক্স করার অধিকার রয়েছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট সমস্ত রকম। আপনি যদি বলেন যে আপনি ইনডাইরেক্ট করতে পারবেন না, আমাকে ভোটে আমি আমার ওপিনিয়ন আমি সিক্রেটলি রাখবো কিনা তার অধিকার ভারতবর্ষের সংবিধান সুরক্ষিত করেছে। ভারতবর্ষের সংবিধান যেমন এক্সপ্রেসলি আপনাকে পলিটিক্স করার অধিকার দিয়েছে, আপনাকে ভারতবর্ষের সংবিধান আপনাকে সিক্রেটলি পলিটিক্স করার অধিকার দিয়েছে। ফলে আর আমি শেষে আর একটা কথা বলি যে, আচ্ছা বলুন তো, কোনো ইনস্টিটিউশনে আমি তর্কের খাতিরে ধরে নিলাম একজন, মানে ধরুন যে কোনো একটা প্রতিষ্ঠানের সঙ্গে একজন ব্যক্তি তিনি যুক্ত, এবং তিনি ধরুন আমি ধরে নিলাম তর্কের ক্ষেত্রে দুষ্কর্ম বা কুকর্ম করেছে, তার সঙ্গে ইনস্টিটিউশনের কি সম্পর্ক? তাই আপনি বারবার ইনস্টিটিউশনের নামগুলোকে বিশেষ করে আমি বলতে বাধ্য হচ্ছি। তার কারণ দেখুন, আমারও কিন্তু আবেগ জড়িত আছে রামকৃষ্ণ মিশনের সঙ্গে। আপনি কখনোই রামকৃষ্ণ মিশনকে এইভাবে এই যে বারবার নাম উচ্চারণ করে আপনি কিন্তু এইভাবে ডিফেম করতে পারেন না। আপনার কি প্রয়োজন? আচ্ছা বলুন তো, যদি মানিক ভট্টাচার্য জেলে গেছে, তার সঙ্গে মানিক ভট্টাচার্য যে ইনস্টিটিউশনে কাজ করতেন বা যে ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন, সেই ইনস্টিটিউশনকে আপনি দেখে দিতে পারেন নাকি? পারেন না। অতএব আপনি যদি আমি তর্কের খাতিরে ধরেও নি আপনার প্রতিটি কথা সত্য এবং সে দুষ্কর্ম করেছে, তাহলে কি আপনি একটা ইনস্টিটিউশনকে এইভাবে দেখে দিতে পারেন? এটা একদম পারেন না। আপনি যে দেখালেন, ভিডিওটা দেখালেন, এবং সেখানে একেবারে অনুচিত। এই রামকৃষ্ণ মিশন নিয়ে একটাও কুরুচিকর শব্দ কোনটা? আপনি রামকৃষ্ণ মিশনকে সম্মান করেন, বারবারই তো বলছেন ভারত সেবাশ্রমকে সম্মান করি, রামকৃষ্ণ মিশনকে সম্মান, কিন্তু কিছু সাধুর বিরুদ্ধে আমার বক্তব্য আছে। দিদির বক্তব্যটা তো আমরা সমর্থন করছি, আমরা তো সেটাই বলছি। আপনি এখন যদি ইনস্টিটিউশনকে টেনে পুরো ব্যাপারটাকে আজকে আজকে আমি একটা জিনিস পড়ে নি, উনি পড়লো, আজকে আমি পড়ে নি। আজকে স্বামী বিশ্বতানন্দ, সাধারণ সম্পাদক, ভারত সেবাশ্রম সংঘ, তিনি বলেছেন বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম সংঘের প্রতি সহৃদয়। আশ্রমের নানা কর্মকাণ্ডে তিনি পাশে থাকেন। যারা ওর সম্বন্ধে কটু কথা বলছেন সেটা তাদের ব্যক্তিগত মত। এই ধরনের কথাকে ভারত সেবাশ্রম একেবারেই সমর্থন করে। অবশ্যই অত্যন্ত সুন্দর বক্তব্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি একবার দেবজিৎ সরকারের কাছে চলে যাব। দেবজিৎ, এমনিতেই রাজ্যে সব মানুষ যে সুইডেনের মতো বা বেলজিয়ামের মতো বা ফরাসি দেশের মতো এই মুহূর্তে আমাদের অবস্থা তা নয়। দেশের প্রধানমন্ত্রী, তিনি একজন বিরাট মাপের আন্তর্জাতিক মাপের নেতা এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের সবচেয়ে বড় দল, অর্থাৎ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দলের নেতা। অত্যন্ত শ্রদ্ধা করি, কি ব্যক্তিত্ব। কিন্তু হঠাৎ এ রাজ্যে এত সমস্যা থাকতে সাধু সন্ত ধর্ম আনতেই হলো। এটা কি কোথাও বামপন্থী এবং কংগ্রেসদের দূরে সরিয়ে দেওয়ার জন্য একটা দারুণ কৌশল বলে মনে করছেন? সুচিন্তিত রাজনৈতিক কৌশল। বেলজিয়াম বা ফ্রান্সে যেরকম শার্লে বোবদেতে সেই কার্টুন নিয়ে ঝামেলা হয়েছিল, ততদূর ঝামেলাটা এগোলে তারপরে উনি নামবেন, তারপরে উনি কথা বলবেন। একতরফা তো চলছে। 2016-তে কাংলা পাহাড়িতে দুর্গা পুজো করবেন শিডিউল কাস্ট কমিউনিটির লোকেরা, শিডিউল ট্রাইব কমিউনিটির লোকেরা। তার জন্য হাইকোর্টে যেতে হয়েছিল আমাদের। হাইকোর্টে গিয়ে করেছি, যেখানে ধর্মীয় ব্যবস্থায় আছে যে লোকে মন্দিরে বা প্যান্ডেলে দুর্গা ঠাকুর দেখতে চান। আমাদের এখানে একজন দেবী আছেন, তার সামনে দুর্গা ঠাকুররা প্যারেড করেন, তিনি বসে বসে দেখেন রাজ সিংহাসনে বসে বসে। সেই দেবীর সামনেই তো আমরা মাথা নিচু করিয়েছি 500 টাকার বিনিময়, 500-2500 টাকার বিনিময়। আজকে এই প্রদীপ্তানন্দ, স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ কিংবা কার্তিক মহারাজ, যার কথা নিয়ে এত মানে একটা টার্ময়েল তৈরি হয়েছে, ঘূর্ণি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কিসের প্রেক্ষিতে তিনি বলেছিলেন? কার্তিক মহারাজ সম্বন্ধে দুটো কথা মঞ্চে দাঁড়িয়ে মাইক্রোফোন হাঁটতে এক প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন। কিন্তু তার আগে যার প্রেক্ষিতে কার্তিক মহারাজ এই কথা বললেন তার কথা তো কখনো বললেন না। সেই ভিডিও তো তিনি দেখালেন না, যে হুমায়ুন কবির বলছেন, তার দলের বিধায়ক, যে মনে রেখো
আমরা কিন্তু 30% হলেও এখানে আমরা সংখ্যাগুরু মানে মুর্শিদাবাদে কেটে হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেবো, বিভাজনের রাজনীতি করছে। আমি আর শামীম তো পাশাপাশি মামলা করি, একই কোটপাড়ায় থাকি, কোনোদিন তো আমরা এরকম একে অন্যের সম্বন্ধে ভাবি না। কিন্তু ওখানে দাঁড়িয়ে, এবং আমি মনে করি হুমায়ুন কবির কলকাতার রাস্তায় সেসব বলারই হিম্মত পাবেন না, কিন্তু হুমায়ুন কবির জানেন কালীঘাটের টালির চালার আশীর্বাদ আছে, সেই জন্যই হইচই করে ওখানে ওই সব বলছেন। মানুষকে বিভাজনের রাজনীতি করে কেন ভোট পাওয়ার এই যে চেষ্টা, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে দাঁড়িয়ে ওই কথাটাও তো বলতে পারতেন যে হুমায়ুন যা বলেছে সেটাকে সমর্থন করি না, তার বদলে কার্তিক মহারাজ যেটা বলেছেন সেটাকেও আমি সমর্থন করছি না। এবং এরপরে শুনুন, কার্তিক মহারাজের এত কিছুর পরেও তার আগেরটা কি হয়েছিল 2 বছর আগে, তখন তো কার্তিক মহারাজ এসব বলেননি। দিলীপ মহারাজ ভারত সেবাশ্রমের সঙ্গে যিনি চিফ এই মুহূর্তে, বালিগঞ্জের হেডকোয়ার্টারে যিনি থাকেন, তাকে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভারত সেবাশ্রম সংঘ ভালো টালো জানি, কিন্তু মাঝে মাঝে দাঙ্গা করে। আরে ভাই, আপনি কে? এই যে কথাই বলছেন আমি ওনাকে সাধু মনে করি না, আপনি কি শঙ্করাচার্য নাকি? আপনি কে? প্রত্যেক ব্যাপারে বিভাজনের রাজনীতি করেন, তাতে মুসলমানেরও উপকার হয় না, হিন্দুরও উপকার হয় না। আপনি মাথায় গোমটা দিয়ে আপনি আচমকা হাত উঁচু করে নামাজ পড়ার অভিনয় করেন, কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আপনি যদি মাথা এরকম ঘোমটা দিয়ে যদি হাত উঁচু যদি না করেন তাহলে এরকম হবে না। অভিনয় করে শুভেন্দু অধিকারী অভিনয় করে না। আমি আবার আমি কারোর কথা বলার সময় ডিস্টার্ব করিনি। মৃত্যুঞ্জয় আমাকে আসবেন দেবজিৎ, আমি একটা শেষ করি, আমার লাইনটা আমি শেষ করি। ব্যক্তিগত আক্রমণ করছি না, আমি ব্যক্তিগত আক্রমণ করছি না। আমাকে এই জিনিসটা আজকে এখানে বোঝান যে আমি ধর্মে মুসলমান না হয়েও নামাজ আদায় কি করা যায়? যায় না। এই মিথ্যাচার মুসলমানদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। যায় না, যায় না, যায় না, যায় না। কে কে বলেছে মোদিজি ফেসবুকে পড়ে? শুভেন্দু অধিকারী মোদিজি ফেসবুকে পড়ে। কে বলেছে আপনি না দেখতে পারলে সেটা কি আমাকে দেখে কথা বলছেন? আমি আসছি, কিন্তু আমার দ্বিতীয় কথা, আমার শুভেন্দু অধিকারী আপনাদের বিরোধী দলনেতা, আমার শেষ কথা যে এই যে বললেন না যে উনি মৃত্যুঞ্জয় বলছিল যে খুব অন্যায়, ধর্মীয় সংগঠন ভারত সেবাশ্রম সংঘ কিংবা রামকৃষ্ণ মিশন বা ইসকন এরা কেন সরাসরি রাজনীতি করছে, ধর্মীয় সংগঠনের সব মানায় না। বঙ্গীয় ইমাম পরিষদ একটা চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দাও, তৃণমূলকে ভোট দাও, তাহলে সেটা দাঁড়া বঙ্গীয় ইমাম পরিষদ সংগঠনের তার মানে উনি যে যখন উনি পলিটিক্স বাজ এই শব্দটা ইউজ করেছেন মঞ্চে দাঁড়িয়ে, তাহলে তুমি মহারাজ পলিটিক্স বাজ, ইমামরা সাধু বটে। মানে বঙ্গীয় ইমাম সংগঠন তারা যখন মুখ্যমন্ত্রী বললেন তো আমাকে যখন আমার ভারত সেবাশ্রম সংঘ সাগরদ্বীপের ভারত সেবাশ্রম সংঘ কত ভালো কাজ করে, আমাকে ভালোবাসে, আমি তো ভালোবাসি তাদের, মানে ওনাকে ভালোবাসবে যারা বঙ্গীয় ইমাম সংগঠন ইমাম পরিষদ তারা ওনাকে ভালোবেসেছেন, তাই জন্য ওরা সাধু বটে। আর তুমি মহারাজ মানে প্রদীপ্তানন্দ পলিটিক্স বাজ, ইমামরা সাধু বটে। কেন ইমামরা ওনাকে ভোট দিতে বলেছেন? তখন ধর্মীয় সংগঠন ভোট মানে পলিটিক্স করলে আপত্তি নেই। শুধু কার্তিক মহারাজ যখন কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো তার বিরোধিতা করেছেন, তার জন্য কার্তিক মহারাজের বক্তব্য শোনেন হোক, তিনি বলেছেন যে এরকম ভাবে হিন্দুদের ওপরে নির্দিষ্ট হিন্দুদের ওপরে টার্গেট করে করে কথা বললে আমরাও কি চুপ করে বসে থাকতে পারি? এতদিন হয়ে গেল মমতা দেবী কেন কথা বলছেন না, মুখ্যমন্ত্রী কেন কথা বলছেন না? আর দ্বিতীয় কথা, ওনারা কি তৃণমূলের লোকেরা কি কার্তিক মহারাজের ভরসাতে সংগঠন করেন নাকি? বুথে লোক বসাতে পারেন না কার্তিক মহারাজের কথায়। অবশ্যই দেবজিৎ, আমি আপনার কাছে আসছি, কিন্তু মৃত্যুঞ্জয় যে প্রশ্নগুলো দেবজিৎ সরকার উত্থাপন করেছেন সেই প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে যাচ্ছি এবং অবশ্যই তারপর ফিরদৌস শামীমের কাছে যাব। তাহলে উনি যা বললেন, দেবজিৎ সরকার যা বললেন, দেবজিৎ কোনো ভুল বললে আপনি ধরিয়ে দেবেন, কিন্তু যে কথা শুনে আমার সাধারণ একজন উপস্থাপক এবং দর্শক হিসেবে মনেই হতে পারে তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বা রায়ের রাজ্যে আমাদের যেটা নীতি হচ্ছে সেটা হচ্ছে যে হিন্দু ধর্মে বিশ্বাসী কোনো সাধু বা সন্ত প্রকাশ্যে কোনো রাজনীতি করতে পারবে না, কিন্তু অন্য ধর্মের মানুষের সেই স্বাধীনতা আছে। প্রশ্নটা কিছুটা তো কিছুটা এরকম হলো, তার সঙ্গে এটাও যুক্ত হবে যে রিঅ্যাকশনারি, যেখানে হুমায়ুন কবির বলছে কেটে গলা কেটে ভাসিয়ে দেবো, তার বিরুদ্ধে একটা কথা বলছে না। আমি এবার উল্টো দিকে রামকৃষ্ণ মিশন, আমি আমার বক্তব্যে বলেছি, আবারও বলছি, রিপিট করছি, রামকৃষ্ণ মিশন বা ভারত সেবার সঙ্গে আমরা কোনো ধর্মীয় সংগঠন হিসাবে দেখি না।
আমার মনে হয় এই বাংলার মানুষ এবং ভারতবর্ষের কোনো মানুষই বা পৃথিবীতে যারা ছড়িয়ে আছে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে বা রামকৃষ্ণ মিশনের সাথে হয়তো কেউ রামকৃষ্ণ মিশনের ডক্টর, তারা কেউ এইভাবে রামকৃষ্ণ মিশনকে একটা ধর্মীয় সংগঠন হিসেবে দেখে না। রামকৃষ্ণ মিশন থেকে অনেক মুসলিম সম্প্রদায়ের ছেলেরাও পড়াশোনা করে আজকে জীবনে প্রতিষ্ঠিত। তাই ধর্মীয় সংগঠন রামকৃষ্ণ মিশন এইভাবে আমরা ব্যাপারটাকে দেখি না। আমি কিন্তু আবার রিপিট করছি, কেউ ধর্মীয়, তার কেউ সাধু হতে পারেন, কেউ মনে করতেই পারেন তিনি রাজনীতিতে আসেন। আমাদের কিছু সংগঠন যেগুলো সমাজে একটা অন্যরকম বার্তা দেয়, তাদের মধ্যে রামকৃষ্ণ মিশন বা ভারত সেবার সঙ্গে আমরা দেখি, সেইখানকার মহারাজদের আমরা অন্য চোখে দেখি। সেইখান থেকে কেউ যদি এই ঘটনাগুলো করে, আমাদের প্রতিবাদ আছে। এই প্রতিবাদ আছে বক্তব্য কেন? মানে অন্য ধর্মের অন্য না, আমি তো সংগঠন বলছি করতে যোগী পারে। আদিত্যনাথ জির মতো না, যোগাযোগ আছে, করো। ইমামদেরও যদি এরকম থাকতো, ইমামদেরও যদি এরকম কিছু থাকতো, রামকৃষ্ণ মিশনের মতো যারা এরকম ধরনের কন্ট্রিবিউশন না, প্রথমে আমরা আমি একটা বক্তব্য, আছে। তাহলে না, আমাদেরও সেই না, বলতাম, আমি একই একটা কথা বলতাম বলছি, যে আপত্তি আছে। আমি একটা কথা তাহলে বলছি, বলতাম আপত্তি আছে। আমি আরে ইমামদের এরকম ভাবে তুমি বলতে পারো যে রামকৃষ্ণ মিশনের কন্ট্রিবিউশন এইভাবে, যে তুমি যে কথাগুলো বলছো মানে সেইভাবে তুমি এইভাবে বলতে পারো না। রামকৃষ্ণ মিশন একটা ইনস্টিটিউশন, একটা ইমাম একটা ইনস্টিটিউশন নয়। কি অদ্ভুত! তুমি অন্য রাজনৈতিক দল করতে পারো। তোমাকে একজন করে কথা বলে ভালো হয়, মানুষ শুনতে পারবে না। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে মৃত্যুঞ্জয়, আমি ধরে নিলাম কোনো একটি শরীফ, সেটা হুগলিতে হতে পারে, সেটা বর্ধমানে হতে পারে, সেখানের কোনো ব্যক্তি রাজনীতি প্রকাশ্যে করলে বা রাজনৈতিক মঞ্চে দাঁড়ালে কোনো অসুবিধা নেই। এমনকি ধর্মীয় মঞ্চে দাঁড়িয়ে যদি রাজনীতির কথা বলে, তাও সে কিন্তু আমার বক্তব্য কিন্তু বারবার আমরা কিন্তু আমাদের নেত্রী যেই দুটো ইনস্টিটিউশনের নিয়ে নাম নিয়ে বলেছেন, আমরা কিন্তু তার মধ্যে সীমাবদ্ধ থাকছি। আমি কিন্তু আপনার পাল্টা যোগী আদিত্যনাথজির উদাহরণটা দিয়েছি, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের আপত্তি নেই। কারণ আমার না বাংলায় হলো আপত্তি নেই। এরকম আমি এরকম বিভিন্ন সংগঠনের আছে, সাধু মহারাজ, আমরা তো বলছি না আমাদের আপত্তি নেই। আপত্তি নেই, অদ্ভুত! আমি তো বললাম তুমি ইনস্টিটিউশন, তোহা সিদ্দিকী আর রামকৃষ্ণ মিশন তুমি এক করে দেখাচ্ছ। তুমি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট হয়ে তুমি এক করে দেখাচ্ছ। আমি ধর্মীয় এটা হয় ধর্মীয় সেন্টিমেন্ট কেন? আমি তো বলছি রামকৃষ্ণ মিশনকে এই বাংলার মানুষ, এই ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ শুধু ধর্মীয় সংগঠন হিসেবে দেখে না। আমি আসছি যেইটা মানে আজকে ঋতুদা যেই বারবার হুগলির প্রসঙ্গ টেনে আনছেন, আমি জানি কি বলতে চাইছেন। সেই সংগঠন, সেই ধর্মীয় সংগঠনের সাথে রামকৃষ্ণ মিশন এক নয়, এটা বুঝতে হবে। ভারত সেবাশ্রম এক নয়। আমি এক বলছি না, কিন্তু দুটি জায়গায় দুটো আলাদা, দুটি জায়গায় অত্যন্ত পবিত্র, দুটি জায়গায় মানুষের বিশ্বাসের জায়গা, জায়গায় মানুষ। আমি আসছি, আমি একবার ফিরদৌস শামীমের কাছে চলে যাব। ফিরদৌস, আমি জানি অবশ্যই ফিরদৌস শামীম, আমি বলবো না যে হিন্দু ধর্ম বা ইসলামের আপনি একজন বিশাল পণ্ডিত বা বিশারদ, আমি সেই হিসেবে প্রশ্ন করছি না, কিন্তু আইনজীবী হিসেবে আমি আপনার কাছে জানতে চাইছি যে আমাদের দেশের রাজনীতিতে আমার খুব মনে পড়ে যাচ্ছে সেই মর্মান্তিক ছবি উড়িষ্যাতে। এক পাদ্রী, তিনি তার দুধের মতো, মানে দুধের দাঁত পড়েনি সেই শিশুকে নিয়ে তাকে আগুন ধরিয়ে দেওয়া যায়, পুড়িয়ে দেওয়া হয়েছে। মর্মান্তিক দৃশ্য। সে ছবি দেখিনি, কিন্তু যা পড়েছি, যা শুনেছি, ভয়ানক পাশবিক দৃশ্য। আমাদের দেশে এই প্রশ্ন বারবার ওঠে। একজন পাদ্রী হতে পারেন, একজন পুরোহিত হতে পারেন, সাধু হতে পারেন, সন্ত হতে পারেন, মৌলবী হতে পারেন, পীর হতে পারেন, মানে পীরজাদা হতে পারেন। এ দেশে কাউকে রাজনীতি প্রকাশ্যে করতে পারবে না, এটা কি বলা যায়? না, বলা তো যায় না। আমি আগের বক্তব্যে বলেছি, কিন্তু আমি একটা অন্য পার্সপেক্টিভ থেকে আমি দেখতে চাইছি। দেখুন, যখন রাজনৈতিক নেতৃত্ব, আমি দেখলাম দুজনই, একজন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অপরজন দেশের প্রধানমন্ত্রী। আমাদের এই আলোচনাটা এতক্ষণ সময় ধরে আমরা ব্যয় করছি কিসের জন্য বলুন তো? কারণ রাজনৈতিক মঞ্চে কোন সাধু কোন রাজনীতি করছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আপনার রুটি রুজি, আপনার উন্নয়ন, এই সমস্ত ইস্যু থেকে। আসলে এটা কি প্রকাশ করে জানেন তো? এটা আসলে প্রকাশ করে রাজনৈতিক দৈন্যতা। এবং দুর্ভাগ্য হলেও সত্য, যদি রাজনীতিকে হাতিয়ার করে আপনি, যদি ধর্মকে হাতিয়ার করে আপনি রাজনীতি করতে চান, তাহলে কিন্তু আপনাকে যে দিন দেখতে হবে সেটা কিন্তু আপনার জন্য ভয়ঙ্কর হবে। তার কারণ
দেখুন, ধর্ম সকলের পছন্দের হতে পারে, সেটা কিন্তু তার ব্যক্তিগত ক্ষেত্রে থাকাটাই উচিত বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি রাজনৈতিক মঞ্চে যদি ধর্মকে হাতিয়ার করা হয় তাহলে আসলে ক্ষতি হয় রাজনীতির, এবং সেক্ষেত্রে ধর্মও কিন্তু সমানভাবে কলুষিত হয়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, ভারতবর্ষে যুগে যুগে এই জিনিসই হয়ে এসছে, বিশেষ করে স্বাধীনতার পরবর্তী সময়ে তো বটেই। আমি কোনো রাজনৈতিক দলের উদাহরণ দেব না, কিন্তু আপনারা সকলেই বুঝতে পারছেন তাদের যখন রাজনৈতিক দৈন্যতা তৈরি হয় তখন খুব স্বাভাবিকভাবে সেই রাজনৈতিক দৈন্যতা থেকে তারা ধর্মের আশ্রয় নেয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য, এবং সেটা বারবার ঘটে। এবং বিশেষ করে আমি কতগুলো মন্তব্য আপনাদের শোনাতে চাইবো, এবং আমি চাইবো যদি আপনাদের আর্কাইভে থাকে সেগুলো শুনিয়ে দেবেন। সেটা হচ্ছে, একসময় এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, যে ভাঙড়ে গিয়ে বলেন, কারণ একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল, ভাঙড়ে গিয়ে বললেন মুসলমানদের জন্য হাসপাতাল হবে। আচ্ছা বলুন তো, হাসপাতাল কখনো মুসলমান বা হিন্দুর জন্য হতে পারে? হতে পারে না। কিন্তু তিনি বললেন, কেন বললেন? তার কারণ সেখানে ভাঙড়ে মুসলমান অধ্যুষিত অঞ্চল, এই কথাটা বললে ভোটটা বেশি পাওয়া যাবে। আচ্ছা, আজকে তিনি কার্তিক মহারাজ বলছেন, কেন বলছেন? অলরেডি 4র্থ দফা ভোট হয়ে গেছে, আজকে 5ম দফা ভোট সম্পূর্ণ হয়ে গেল। তিনি বুঝতে পারছেন, বা তাকে হয়তো কোথাও বলা হচ্ছে যে তুমি কিন্তু এই বিভাজন রেখাটা সুস্পষ্ট করো। এই সুস্পষ্ট বিভাজন রেখা সুস্পষ্ট করানোর দায় কিন্তু মুখ্যমন্ত্রী বহন করছে কিনা এই প্রশ্ন কিন্তু আমার রয়ে গেল। এবং এই যে বিভাজন রেখা সুস্পষ্ট করণের জন্যই তিনি বারবার এই রাজনৈতিক অঙ্গনে তিনি ধর্মের আশ্রয় নিচ্ছেন। অবশ্যই আমি আমি আমি- আমি আমি একটা আসছি, লাইন আমি বলি, আসছি, একটা লাইন। আমি অবশ্যই আসবো। আমি একটু ফিরদৌস শামীমকে জিজ্ঞেস করবো, আমাদের সবার প্রিয় গোয়েন্দা চরিত্র তো ব্যোমকেশ, এবং ব্যোমকেশ নিজেকে গোয়েন্দা বলতেন না, কখনো বলতেন সত্যান্বেষী। সত্যান্বেষী। আমাদেরও একটা সত্যান্বেষী, প্রত্যেক বাঙালি এবং বঙ্গবাসীর একটা সত্যান্বেষী অন্তত Instinct নিজেকে আছে। আমরা ভাবি। আজকে একটা অদ্ভুত ঘটনা দেখলাম, আমি সবাইকেই বলবো যে ভোট হচ্ছে হুগলিতে শ্রীরামপুর কেন্দ্রে। একদিকে সেখানে লড়ছেন, ত্রিমুখী লড়াই বলে অনেকে বলছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাপুটে নেতা, তিনি লড়ছেন। অন্যদিকে আমরা জানি দীপশিতা ধর বাম নেত্রী লড়ছেন, এবং অবশ্যই কবির শঙ্কর, তিনি লড়ছেন ভারতীয় জনতা পার্টির হয়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার আমি দেখলাম যে হুগলির সীমানা ছাড়িয়ে হাওড়ার বিশেষ কতগুলো বুথ হয়ে উঠল গোটা নির্বাচনে সংবেদনশীল। সকালবেলা থেকে দীপশিতা সেখানে দৌড়াচ্ছেন, সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল তারা অত্যন্ত মনোযোগ। তার কারণ ওই হাওড়ার বিশেষ কিছু বুথ, অঞ্চল, সেই অঞ্চলের ভোট যার দিকে যাবে অনেকে মনে করছেন তার বোধহয় ভোটের ফলাফল দারুণ হবে। ভোটের ফলাফল নিয়ে কোনো আলোচনা করব না, কিন্তু কোথাও কি তাহলে এই যে মেরুকরণের রাজনীতি তা ভেঙে পড়লে নির্বাচনে ভোটের যে সমীকরণ সেটা বড়াডুবি করবে, সেটা ভরাডুবি অলরেডি করবে। ঘটে গেছে, এবং সেটা বুঝতে পারছেন। তার কারণ আপনি যেটা ইন্ডিকেট করতে চাইছেন, আমি সরাসরি বলি, ডোমজুর অঞ্চল, বিশেষ করে এই মানে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জন্য হাওড়ার এই যে ডোমজুর অঞ্চলটি, এখানে ভালো ভোট হয়েছে এবং একটু আমি বলতে পারি। এবং সেখানকার যে সিপিএম প্রার্থী ছিলেন দীপশিতা ধর, আমি কিছুক্ষণ আগে আপনার সঙ্গে ঢোকার আগে আমি তার সঙ্গে কথা বলেছি, এবং আমি নিজে 2 দিন আগে সেখানে প্রচারে গিয়েছিলাম, এবং আমি মানুষের রেসপন্স দেখেছি, এবং সেখানে আমি মানুষের যেমন রেসপন্স দেখেছি, সঙ্গে দেখেছি এখন তো মানে এই জাস্ট 2 দিন আগে কিন্তু কোনো বৃষ্টি হয়নি, সাংঘাতিক রোদ্দুর। আর সেই অঞ্চলগুলোতে কিন্তু এখন ওই বর্ষা নয়, জল জমে আছে। কল্যাণবাবু 3 বারের জেতা সাংসদ, তিনি বলছেন এবার আমি 4 বারের সাংসদ হব। এখনো পর্যন্ত ওই অঞ্চলগুলোতে, আমি সরাসরি বলি, মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে এই কাঠফাটা রৌদ্রতে ওই গলিগুলোতে জল জমে আছে। এই ধরনের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তাহলে তারা কি এই কল্যাণবাবুদের ভোট দেবেন? খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে কোথাও না কোথাও আমাদের শক্তি অনেক বেশি ক্ষয়িষ্ণু হচ্ছে। তাই ক্ষয়িষ্ণুতা থেকে কল্যাণবাবুর আপনি যদি মন্তব্যগুলো, গত 2 দিনের মন্তব্যগুলো দেখেন, ব্যক্তি স্তরে আক্রমণ, নিম্ন রুচির তাহলে কি বলছেন আক্রমণ করছে। পশ্চিম বাংলায় এই ভোটের রাজনীতি, মেরুকরণের রাজনীতির পেছনে একটা সেটিং আছে? নিশ্চিতভাবে সেটা তো বলাই যায়। আমি তো আগেও বলেছি এবং সরাসরি বলতেই আমি পছন্দ করি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে আপনি যদি দেখেন, আরএসএস এর শাখার সংখ্যা সব থেকে বেশি বেড়েছে।
আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি একবারের জন্য দেখেছেন মমতা অবশ্যই, বন্দ্যোপাধ্যায়কে আমি RSS সম্পর্কে একটি ফিরদৌস শব্দ এখানে ব্যবহার একটু করতে? থামাচ্ছি, তার আমি কারণ আক্রমণ কথা বলছি আমাকে না, শব্দ মৃত্যুঞ্জয় ব্যবহার করতে। শরণাপন্ন হতেই হবে এই বিষয়টা, কারণ এখানেও একটা কিন্তু তত্ত্ব আছে আরএসএস ভালো বিজেপি খারাপ। Yes. এটা একটা কথা এটা আছে। মমতা আমি বন্দ্যোপাধ্যায় বলছি যে মৃত্যুঞ্জয়, পশ্চিমবঙ্গের মৃত্যুঞ্জয়, বুকে হ্যাঁ। যাই হোক, আমরা কিন্তু প্রথম 2021-এর বিধানসভা নির্বাচনে দেখলাম একটা রাজনৈতিক দলের প্রার্থী তিনি দাঁড়িয়ে নন্দীগ্রামে বলছেন ওরা 30%, আমরা 70%। ভোটের ডিরেক্ট মঞ্চে দাঁড়িয়ে বলছেন। ফিরদৌস বাবু উনি অনেক কিছুই বললেন, কিন্তু ওনাকে মনে করিয়ে দিই, মানে দুর্ভাগ্যজনক হলেও এটাও সত্যি যে এই বাংলায় সিপিএম এর সময় বিজন সেতুতে আনন্দমার্গীর কর্মীদের পুড়িয়ে মারা হয়েছিল। তারপরে তোমরা তো ক্ষমতায় এলে। আবার এটা বলুন, তারপরে বলুন, আপনারা বলুন, অনেক বলুন। বছর ক্ষমতায় ছিলেন। না, আপনারা- তারপরে তোমরা আপনারা কমিশন কাকে তৈরি কাকে- করলে। আপনারা কমিশন কাকে- তৈরি করলে। না, 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 সেই না, কমিশনের এটা উপরে মুশকিল, পরীক্ষা এটা দেখা গেল। একটু মুশকিল। বলুন, না, না, বলুন, আপনাদের বলুন, সময় না, না, পাপ বলুন, করেছেন, বলুন। সেই পাপের জন্য আপনারা সরকার থেকে চলে গেছেন, সেই পাপের জন্য আপনারা তারপর শূন্য হয়েছেন। কমিশনগুলো সেই পাপ শূন্য করলে হয়েছেন, মৃত্যুঞ্জয় সেই পাবে। শূন্য হয়েছে, মৃত্যুঞ্জয় বলুন, এবং ক্ষমতায় এই এসেছেন। শূন্য বলুন। হওয়ার দায়ও তৃণমূল কংগ্রেসের। বুঝলাম। এবার বক্তব্য হলো যে তাই এরা ধর্ম মানে না, আমরা জানি বামপন্থীরা ধর্ম মানে না, কিন্তু দুর্গাপুজোর বাইরে স্টলটা দেয়, তাই বামপন্থীদের নিয়ে ধর্ম নিয়ে এইখানে আলোচনা করছি না। এবার বক্তব্য হলো যে আমাদের পরিষ্কার কথা যে আমরা এই মানে মেরুকরণের রাজনীতি তো আমরা কোনোদিন করিনি। আমরা রাজনীতি, আমরা সিপিএম এর ভালো খারাপ নিয়ে অনেক আলো হয়। সিপিএম রাজনীতি করতে দেয়নি, রাজনীতি করার স্পেস দেয়নি, রাজনীতি করতে গেলে খুন করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা ধর্মের নামে রাজনীতি মঞ্চে। আর সিপিএম এখন যদি বলে বামপন্থীরা যে আমরা নিয়ে এসেছি আরএসএসকে, তাহলে একটু মনে করিয়ে দিই রাজীব গান্ধীকে হারানোর জন্য অটল বিহারী বাজপেয়ী আর জ্যোতি বসুর হাত ধরে ব্রিগেডের মঞ্চে যে ওই সভা, ব্রিগেড প্যারেডে, এটা তো একটু যারা রাজনৈতিক বিষয় নিয়ে পড়াশোনা করেছে, রাজনৈতিক ছাত্র, তারা তো প্রত্যেকেই এটা জানে, নতুন করে তো বলে দিতে হবে না। রাজীব গান্ধীকে হারানোর জন্য সেই মঞ্চটা তো, ছবিটা তো এখনো আছে। অবশ্যই মৃত্যুঞ্জয়, তো আমি একমত। আনন্দমার্গীর সাধু সন্ত যারা ছিলেন আমি তাদের একটা- যদি একটা- পুড়িয়ে একটা- মারা হওয়ার ঘটনায় কেউ দায়ী হয়ে থাকে সেটা অত্যন্ত নিন্দনীয়। না, আমি একটা কথাই বলি। আচ্ছা, এই যে এই ধরনের হিনিয়াস ক্রাইমে এখানে আরেকজন আইনজীবী আছে, জিজ্ঞাসা করুন। এই ধরনের হিনিয়াস ক্রাইমের কোনো লিমিটেশন থাকে না, অর্থাৎ যে কোনো সময় চাইলেই আপনি তদন্ত করতে পারেন। আচ্ছা, আপনি তো ক্ষমতায় আছেন 2011 থেকে 2024 পর্যন্ত। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আনন্দমার্গীদের হত্যার জন্য সিপিএম এর প্রথম সারির সমস্ত নেতা দায়ী। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় কি সিপিএম এর দালাল যে সেই সমস্ত নেতাদের না, না। যে যারা খুনের আরে জন্য সি- দায়ী তাদেরকে বাঁচিয়ে রেখেছেন? তাহলে বলতে হয়, এইবার কথা তাহলে হলো- ওরা যদি তৃণমূল না, না, কর্মী হয়, এইবার- মমতার বিরুদ্ধে এইবার- আন্দোলন শুরু এইবার- করো যে সিপিএম এর দালাল মমতা বন্দ্যোপাধ্যায় দূর হতো, যে সিপিএম এর এবার- খুনি নেতাদের এরা- বাঁচিয়ে জেলে অবশ্যই, রেখেছে। এরপরে আমি আজকে আমার CPM এর আলোচনায় আমলে ফিরে যত আসছি। খুন না, হয়েছে মৃত্যুঞ্জয়, বলবে যে তৃণমূলের মৃত্যুঞ্জয়- দায়িত্ব সব খুনিদের ধরে নিয়ে ঢোকা। Obviously, এটা তুমি এটা না- এটা এটা হয় নাকি? না, হয়, 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 আর আরে ক্ষমতাচ্যুত হও, আরে তাহলে বাবা, ক্ষমতাচ্যুত হও, না বোকা নয়, এটা সাজিয়ে রেখেছো। এটা আইনগত তোমরা- অবস্থা, তোমরা সাজিয়ে এটাই আইনগত রেখেছো। অবস্থা। তাহলে তোমরা তুমি মিথ্যা কথা সাজিয়ে বলছো, রেখেছো। তাহলে সেটা মিথ্যা কথা, তাহলে সেটা মিথ্যা কথা মেনে নাও। মানুষ জানে যে তুমি মিথ্যা কথা বলছো। মানুষ জানে তুমি মিথ্যা কথা বলছো। মানুষ জানে তুমি না, মিথ্যা কথা বলছো। ফিরদৌস, আমি একবার মৃত্যুঞ্জয়কে বলার সুযোগ দিতে চাই, তার কারণ মৃত্যুঞ্জয় প্রথমেই বলতে চেয়েছিলেন, আমি তাকে আটকেছি। মৃত্যুঞ্জয়, হঠাৎ কার্তিক মহারাজ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল কেন? মাননীয় মহারাজ- মুখ্যমন্ত্রী যখন অভিযোগটা করছেন, তিনি তো অত্যন্ত একজন রাজনীতির ক্ষেত্রে খুবই বিচক্ষণ, সুতরাং তার বিচক্ষণতা এবং রাজনৈতিক প্রাজ্ঞতাকে সম্মান জানিয়েই বলি যে হঠাৎ কার্তিক মহারাজ উঠে এলেন কেন? আমি গত বছর 2021-এর বিধানসভা নির্বাচন, এন্টালি কেন্দ্রের বিজেপির প্রার্থীর নাম আপনার নিশ্চিতভাবে মনে থাকা উচিত, দেবদত্ত মাঝি। দেবদত্ত মাঝি যে সংগঠনটা থেকে প্রার্থী হয়েছেন তার নাম হিন্দু সংগতি। হিন্দু সংগতির অ্যাক্টিভ মেম্বার ছিলেন এই কার্তিক মহারাজ। তপন ঘোষের সাথে কিছু হিন্দু সংগতির যে নিষিদ্ধ সংগঠন কি? না, আমি বলছি না, আমি বলছি হিন্দু সংগতি যে তার সাথে তপন ঘোষের যোগাযোগ এবং তপন ঘোষের সাথে কিছু মতপার্থক্য, এবং তপন ঘোষের সাথে মতপার্থক্য হওয়ার জন্য হিন্দু সংগতি থেকে উনি সরে যান। আমাদের বক্তব্য হলো যে হিন্দু সংগতি থেকে যেখানে প্রার্থী হচ্ছে তার মানে তারা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে। সেই আমার প্রশ্নটা আমি কিন্তু আবার উত্তরটা দিচ্ছি। তার মানে হিন্দু সংগতি থেকে প্রার্থী করছেন, নিশ্চিতভাবে করতে পারেন, তাদের মতামত থাকতে পারেন, আরএসএস এর মতামত আছে, আমরা তো এই ধরনের কোনো বক্তব্য রাখি না। না, RSS তো ভালো। না, আমার বক্তব্য হলো হিন্দু সংগতি থেকে দিচ্ছেন, সেইখানে যদি কার্তিক মহারাজ হিন্দু সংগতি থেকে থাকতেন, প্রার্থী হতেন, বলতেন, তৃণমূলকে আক্রমণ করতেন, বিজেপির পক্ষে বলতেন, আমাদের কোনো সমস্যা ছিলেন না। আপনি
ভারত সেবাশ্রমের চিত্রটাকে, ওই ইনস্টিটিউশনটাকে সামনে ঢাল করে রেখেন, তারপরে আপনি যদি সাম্প্রদায়িক বিভাজন করার চেষ্টা করেন, নিশ্চিতভাবে ঋতুদা আপনি 1000 প্রশ্ন করলে আমি 1000বার বিরোধিতা করবো। আমি একটা কথাই আপনি যতবার বলবেন আমি ততবার বিরোধিতা করবো, যেটা হতে পারে না। আমি একটা কথাই শুধু জিজ্ঞাসা করবো আমার তৃণমূল বন্ধুকে, আচ্ছা বলো তো, এই গোটা নির্বাচন পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বারের জন্য আরএসএস এর বিরুদ্ধে একটি শব্দ ব্যবহার করে, একটা বাক্য ব্যবহার করেছে? তুমি একটু দেখাতে পারো? অদ্ভুত ভাবে একটা বাক্য আমরা ব্যবহার ভারতীয় করেছে। জনতা পার্টির বিরুদ্ধে Yes, লড়াই করছি, yes, আরএসএস, yes, আরে RSS বাবা ভালো, সমস্ত মানুষ কিছুর বুঝতে বিরুদ্ধে পারছে, আরএসএস ভালো। মানুষ বুঝতে আরে পারছে, আরএসএস, yes, আরএসএস থেকেই তো বিজেপিতে যাচ্ছে, RSS আরএসএস তো বিজেপিকে কন্ট্রোল করে। অবশ্যই, ভালো হারাবেন কি আছে? আমরা বিজেপিকে হারাতে পারবো না, চেঁচিয়ে লাভ নেই। আমার বেলায় যদি চেঁচা, তাহলে আমাকেও চেঁচাতে হবে। আচ্ছা আচ্ছা বোনা, RSS আমরা এর একটু দেবজিতের কাছে চলে যাবো। এত বড় বড় কথা না বলে বিজেপিকে হারিয়ে সেকেন্ড হয়ে দেখা এই নির্বাচনে। রাজনীতি করছো যখন সংখ্যা দেয় সব, শেষ কথা। অবশ্যই। যদি আরএসএস কে হারাতে হয়, আরএসএস এর মতাদর্শকে যদি চাপিয়ে দিতে হয়, মানে এই বাংলার মাটিতে যদি উচ্ছেদ করতে হয়, তাহলে বিজেপিকে হারাতে হবে। সেই হারানোর ক্ষমতা বামপন্থী আরএসএস সম্পর্কে একটা আমি তো বললাম, এত বড় বড় কথা বললাম। আমি একটু বাদে আসছি। ভালো কথা বলছি না, 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 একটু তুমি ভালো বাদে কথা আসছি, বলছি না। না, না, ভালো কথা বলছি না। তোমার আমি আসছি। আরে তুমি হারাও না। কিন্তু আরে আমি তুমি আসছি, ভালো হয়ে কিন্তু দেখো। আমি আসছি। একটু দেবজিতের কাছে চলে যাবো, আগে বিজেপিকে হারাতে হবে। একটু দেবজিতের কাছে চলে যাবো। দেবজিৎ, বিজেপি জিতলে আরো দেবজিৎ, ভালো হবে। কোথাও কি মনে হচ্ছে এই পশ্চিমবাংলায় আজকে অনেক 7-5 ভেবেই বলছি, কারণ পঞ্চম দফা এবং 7টা কেন্দ্র, আমি যদিও 7-5 থাকি না, কিন্তু তা সত্ত্বেও বলছি, আজকে সাংবাদিক হিসেবে আমার মনে হচ্ছে বাংলার রাজনীতিতে আজকে একটা মাইলস্টোন হবে। এখন হয়তো আমরা বুঝতে পারছি না, আজ থেকে 5 বছর 10 বছর বাদে মনে হবে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, চোখের সামনে যা দেখতে পাচ্ছি রাজনীতিতে, সেটাই কিন্তু রাজনীতি নয়, এর পেছনেও অনেক কিছু ঘটনা ঘটে। কোথাও কি মনে হচ্ছে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ? না দেখো, তুমি যেটা বললে না ঋতুদা, 7-5 নেই। এবারে মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের একটা বড় অংশ 7-5 12 হয়, 7-5 নেই, 12 মাসই পোয়া পারো, কোনো ছাঁচে নেই। বাহ। সবসময় আমরা মনে করি যে ঠিক আছে, আমরা 7-5 নই, রাজনীতির কথা বলি না, রাষ্ট্রপতি বা রাজ্যপালের নাম বা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নাম জিজ্ঞেস করে না আমি রাজনীতি করি না, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু তারাই সবার আগে রাজনৈতিক সুবিধাগুলো নেন এবং রাজনৈতিক পক্ষ নেন। ঠিক আছে, সেটাও নিতে পারেন, তাতেও কোনো আপত্তির কিছু নেই। কিন্তু এই যে একটা জিনিসকে দাগিয়ে দেওয়া হচ্ছে বারে বারে, যে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, তাদের আমরা ইনস্টিটিউট বলে মনে করি, তারা কেন এরকম কথা বললো? আরে ভাই, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘে পুরো সিস্টেমে যারা আছেন তাদেরকে রেগুলার অত্যাচার করা যায় প্রত্যেক দিন। গতকালই আমাকে যেটা বলতে বলতে মৃত্যুঞ্জয় থামালো, আশা করি আর এখন থামাবে না। পরশুদিন জলপাইগুড়ি জেলার শিবপ্রেমানন্দ, যিনি ওইখানকার রামকৃষ্ণ মিশনের যিনি সেক্রেটারি মহারাজ, তিনি এফআইআর করতে বাধ্য হয়েছেন। তাদের 5 জন সাধুকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেবক হাউস থেকে। অপরাধ কি? যে সেবক হাউস যার প্রপার্টি ছিল, তিনি সেটা রামকৃষ্ণ মিশনকে দান করেছিলেন অনেক দিন আগে। তৃণমূলাশ্রিত দুষ্কৃতীরা, ঘটনা একদম পরিষ্কার, তারাই লিখেছেন, আমি বলছি না। তারা তাদেরকে প্রথমে সাধুদের চাপ দিয়ে যায় এলাকা ছাড়ো, তারপরে যেটা দাঁড়াও না তুমি, দাঁড়াও, আমরা দুষ্কৃতি বলবো, আমাদের সময় একেবারে শেষ। একদম মানে এইসব বলতে গেলে সময় শেষ হয়ে যায়, কেন এত চেঁচামেচি। তো এবারে কথাটা হচ্ছে যে এই সেবক হাউস 5 জন সন্ন্যাসীকে গায়েব করে দেওয়া, আবার তাদেরকে নিয়ে আসা, এই পুরো ব্যাপার পরেও ঋতুদা আমাদের ওপরে লাগামহীন অত্যাচার হয়েছে। আমাদের উপর, আমি বারে বারে বলছি, এই বিভাজনের রাজনীতি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এখানে চালু করেছেন, সেটাতে না হিন্দুর লাভ হয়েছে না মুসলমানের লাভ হয়েছে, কিন্তু ভোট পাচ্ছে কিন্তু তৃণমূল। কিরকম হয়েছে আমি তোমাকে বলি, একদম কিরকম বলি, এই যে দরকার তো ছিল না ইমামদের গিয়ে ভাতা দেওয়ার, দরকার তো কোনোই ছিল না যে দৌড়ে তার জন্য আবার উল্টো দিকে এসে বা দুর্গাপূজার সময় ক্লাবেদের টাকা দেওয়ার। জনগণের এক্সচেকারের পয়সায় ধর্ম নিরপেক্ষ দেশেতে কেন ধর্ম বাড়ানোর জন্য ব্যবহৃত হবে? আমি তো না, আমরা তো আবারও বলছি, আমি তো সাম্প্রদায়িক চাড্ডি, আমি তো সঙ্গের স্বয়ংসেবক, আমি তো বিজেপি করি, না না আমি তো আরএসএস এর স্বয়ংসেবক, আমি তো বিজেপি করি, আমি বিজেপির মুখপাত্র, আমি তো ধর্ম, আরে দুর্গাপূজা জিএসডিপি নিরপেক্ষ নই, আমি তো সাম্প্রদায়িক চাড্ডি। আছে সেইটা আমি যদি এই কথা বলতে পারি, ওরা কেন বলতে পারে না? এটা প্রান্তিক কারণ কাছে যায়, আমাকে একটু যে বলতে দাও। মাটির প্রতিমাটা তৈরি করে সে পায়, ক্লাবগুলো টাকা নিয়ে। মুশকিল হচ্ছে, আমি তো তৃণমূলের পার্টি অফিসে বসে এই আলোচনা করছি না, আমি এই R+-এর ঋতুদার শোতে বসে আলোচনা করছি। আমাকে একটু বলতে দাও, সবাই তো তাই করছে। আমার সময় একেবারে শেষ। এইবারে যেটা বলতে চাইছি, যে আজকের এই পুরো অলিক কুনাট্য রঙ্গ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার একটা কারণ, তুমি আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি প্রদীপ্তানন্দজির কথা, হুমায়ুন কবিরের বিরোধিতা না করা। দ্বিতীয়ত আমরা এটাও জানি, জলপাইগুড়ির ধূপগুড়িতে
আমাদের একটি অংশের ওপরে আরেকটি অংশ আক্রমণ করেছে এবং তার প্রতি আক্রমণ হচ্ছে, দুটোই নির্লজ্জ। কিন্তু তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন কি করেছে? ধূপগুড়িতে অবশ্যই। দাদা, ধূপগুড়িতে আজকে কালকে একটা লাইন। 30 জনকে গ্রেফতার করা হয়েছে। 30 জন হিন্দু। জগন্নাথ কোনো রকমে। আমি যেটা বলতে চাই, তুমি জগন্নাথ মহাপ্রভু অবশ্যই এই আলোচনা এখন শেষ হবে না। আমি যখন সময় একেবারে শেষ, এই আলোচনা কোনোদিনও শেষ হবে না, কারণ দেশটার নাম ভারতবর্ষ, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। এই গণতন্ত্রে একদিকে ধর্ম, অন্যদিকে আমাদের রোজকার খেটে খাওয়া জীবনের বিভিন্ন অত্যন্ত কষ্টসাধ্য, বিশেষ করে আমাদের জীবন ধারণ যেখানে কষ্টসাধ্য, সেখানে অনেক সময় হিসেব গুলিয়ে দেওয়া হয়। মুশকিলটা হচ্ছে, চায়ের দোকানে বসে কেউ যদি হিসেব গুলিয়ে দিতেন তাহলে হয়তো অসুবিধা হতো না। মুশকিলটা হচ্ছে, আমরা যারা তথাকথিত যারা শিক্ষিত মনে করি, তারাও যদি হিসেবটা গুলিয়ে দিই, তাহলে ব্যর্থতা কার? ব্যর্থতা শাসকের, ব্যর্থতা বিরোধীদের, ব্যর্থতা সমস্ত রাজনৈতিক দলের। তার কারণ আমাদের মতো দেশে, যেখানে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, যেখানে প্রকৃতি এমনভাবে সাজিয়ে দিয়েছে, শুধুমাত্র কতিপয় রাজনৈতিক মানুষ তাদের স্বার্থের জন্য বিভিন্ন সময় বিভিন্ন বচন তারা তৈরি করে, তারা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে মানুষকে হয়তো ধোঁকা দিচ্ছে, আর তার প্রতিফলন ঘটছে এই নির্বাচনে। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ অনেকে বলছেন বঙ্গ রাজনীতিতে আজকে একটা নয়া মোড় হলো। এটা আমাদের স্বীকার করতেই হবে। কার্তিক মহারাজ, তার নাম আজকে পক্ষে বিপক্ষে বিভিন্ন জায়গায় চর্চিত হচ্ছে। কিন্তু আমাদের দেশে, আমাদের রাজ্যে সত্যি কি এই নিয়ে তর্ক বিতর্ক করার কোনো অবকাশ আছে? তার উত্তর অবশ্য আপনারাই দেবেন। আমি অবশ্যই দেবজিৎ সরকার, মৃত্যুঞ্জয় পাল এবং ফিরদৌস স্বামী, আপনাদের আমি ধন্যবাদ জানাবো। আপনারা আমাদের আলোচনাকে সমৃদ্ধ করেছেন, আমাদের প্রশ্ন অনুসন্ধিৎসাকে আরও বাড়িয়ে তুলেছেন। আমরা অবশ্যই এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর+ নিউজে, সবার আগে সবার পাশে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে